এখন শুনবেন রেডিও টুডের সন্ধ্যার খবর। একযোগে আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও কুষ্টিয়া এই 10টি কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধে 6:45। রেডিও টুডের সন্ধ্যার খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার। শুরুতেই জানিয়ে দিচ্ছি ক্রাউন সিমেন্টের সৌজন্যে এখনকার প্রধান খবরগুলো। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সব প্রস্তুতি সম্পন্ন, স্বাধীনতা পদক 2020 প্রদান করে বললেন প্রধানমন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি 14 নভেম্বর পর্যন্ত বাড়ালো সরকার, নতুন বছরে হচ্ছে না বই উৎসব। বাংলাদেশে করোনায় আরও 25 জনের মৃত্যু, সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় ফ্রান্সে দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা। এবং নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় স্বামীর সম্পৃক্ততা পেয়েছে তদন্ত কমিটি, অবহেলা ছিল স্থানীয় প্রশাসনেরও। শুনছিলেন শিরোনাম। এই খবর FM 89.6 সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে আমাদের ওয়েবসাইট www.radiotoday.fm এবং ভেরিফাইড ফেসবুক পেজ রেডিও টুডে FM 89.6 এবং নিউজে। এছাড়া গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে রেডিও টুডে অ্যাপ ফ্রি ডাউনলোড করে শুনতে পারেন আমাদের সকল অনুষ্ঠান। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। সকালে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন সরকার প্রধান। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম, চিকিৎসাবিদ্যা, সংস্কৃতি এবং শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ৮ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এবছরের স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়েছে। ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে সকালে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক পদক প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠান পরিচালনার জন্য মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কারে ভূষিতদের স্বাধীনতা পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। এখন আমি শহীদ বুদ্ধিজীবী আনোয়ার পাশার পক্ষে তার পুত্র রবিউল আফতাবকে 1977 সাল থেকে প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেয়া হচ্ছে এই পুরস্কার। সাম্প্রতিক বছরগুলোতে নিজে উপস্থিত থেকে পদক তুলে দিয়েছেন সরকার প্রধান, কিন্তু এবছর করোনা মহামারীর কারণে অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন তিনি। সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর সেই সাথে সাথে আমি আসলে সত্য কথা বলতে কি নিজে উপস্থিত থাকতে পারলাম না এরকম একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে, সেজন্য আমি সত্যি খুব দুঃখিত। আমার নিজের খুবই কষ্ট হচ্ছে। আজকে যদি আমি নিজে উপস্থিত থেকে সরকারের হাতে দিতে পারলে সব থেকে বেশি আনন্দিত হতাম। প্রধানমন্ত্রী বলেন, বহু ত্যাগ তিতিক্ষায় মুক্তিযুদ্ধের বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছে বাঙালি জাতি। তাই বিজয়ী জাতির প্রতিটি মানুষকে বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। আমরা যেন স্বাধীন জাতি হিসেবে মর্যাদা নিয়ে চলতে পারি। বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত করব, ক্ষুধামুক্ত করব, উন্নত সমৃদ্ধ করব। দেশের কোনো মানুষ যেন না খেয়ে কষ্ট না পায়, সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা আমাদের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি এবং আমরা যথেষ্ট অর্জনও করে উন্নয়নশীল দেশের মর্যাদাও পেয়েছি। অনুষ্ঠানে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস ইস্যুতেও কথা বলেন সরকার প্রধান। আমাদের সকলকে আমি অনুরোধ করব যে স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলতে, যেন আবার নতুন ভাবে এই প্রাদুর্ভাব দেখা গেছে ইউরোপে ব্যাপকভাবে, এবং ইউরোপে যখন আসে এর ধাক্কাটা আমাদের দেশেও আসে। তো আমরা এখন থেকে প্রস্তুত, আমরা এখন থেকে তৈরি হচ্ছি, বিভিন্নভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি, প্রত্যেকটা জেলা হাসপাতালকে আমরা প্রস্তুত রাখছি। কাজে সেভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এই অবস্থা থেকে যেন আমাদের দেশটা মুক্তি পায়। এবছর যারা স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন তারা হলেন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, অবসরপ্রাপ্ত কমান্ডার আব্দুর রৌফ, শহীদ বুদ্ধিজীবী মোহাম্মদ আনোয়ার পাশা মরণোত্তর, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান মরণোত্তর, চিকিৎসায় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ওবায়দুল কবির চৌধুরী, অধ্যাপক ডাক্তার AKM মুক্তাদির, সংস্কৃতিতে কালীপদ দাস ও ফেরদৌসে মজুমদার এবং শিক্ষায় প্রতিষ্ঠান হিসেবে ভারতেশ্বরী হোমস। মঞ্জুর হোসাইন, রেডিও টুডে।
করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চলমান ছুটি আগামী 14 নভেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সাথে বছরের শুরুতে বই উৎসব হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। দুপুরে এক অনলাইন ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানিয়েছেন। দেশে গত 8ই মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনা করে 17ই মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। পরিস্থিতির উন্নতি না হওয়ায় সেই ছুটি কয়েক ধাপে বাড়িয়ে তা 31শে অক্টোবর পর্যন্ত করা হয়। এরই মধ্যে বাতিল করা হয় প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা, অষ্টম শ্রেণী এবং সমমানের পরীক্ষাও হয় বাতিল। এমনকি এইচএসসি পরীক্ষাও বাতিলের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় সরকার। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে সিদ্ধান্ত জানাতে আয়োজিত আজকের ওই অনলাইন ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেন, করোনা পরিস্থিতির উন্নতি না হয় চলমান ছুটি আগামী 14 নভেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে পরিস্থিতির উন্নতি সাপেক্ষে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তাভাবনা রয়েছে সরকারের। দেশে প্রতি বছরের 1 জানুয়ারি বই উৎসব পালন করা হচ্ছিল 2009 সাল থেকে, কিন্তু এবছর সেই উৎসবটি হবে না বলেও জানান শিক্ষামন্ত্রী। যেখানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা হাজির হয়, এবার তো খুব স্বাভাবিক কারণেই, এই স্বাস্থ্য ঝুঁকির কারণেই নিশ্চয়ই আমরা সেই রকম সমাবেশ করে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া সেটি আমরা করতে পারবো না। কিভাবে প্রতিটি শিক্ষার্থীর হাতে এই বই পৌঁছে দেওয়া যায় সেই বিষয়টি নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু নিজস্ব স্বার্থ দেখলে হবে না, সরাসরি পরীক্ষার মাধ্যমে ভর্তি পদ্ধতিতে যদি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের স্বাস্থ্য ঝুঁকি থাকে তাহলে সেই সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বলেও মনে করেন দীপুমণি। কোনো বিশ্ববিদ্যালয় তার নিজের কোনো একটা স্বার্থ শুধু দেখলে তো হবে না। আমাদের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার জন্য যা ভালো সেই বিষয়গুলোকেও তাদের বিবেচনায় নিতে হবে। সম্প্রতি বিশ্বে করোনার প্রকোপ যেভাবে বাড়ছে তাতে করে দেশেও তার প্রভাব পড়তে পারে। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে আগামীতে কি সিদ্ধান্ত নেওয়া হবে তা সেই সময়কার পরিস্থিতিই বলে দেবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী। তবে যে সিদ্ধান্ত নেওয়া হোক না কেন তাতে শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। শুনছিলেন মোশকায়েত মাশরেকের প্রতিবেদন। এদিকে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 25 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 24 ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে 1681 জন এবং সুস্থ হয়েছেন 1548 জন। গেল কদিন ধরে আবারও বাড়ছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। সংক্রমণের 235তম দিনে 25 জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যা গতকালের চেয়ে 2 জন বেশি। তাদের মধ্যে 16 জন পুরুষ এবং 9 জন নারী। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5886 জন। বয়স বিশ্লেষণে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, করোনার সংক্রমণে নতুন মারা যাওয়া 25 জনের মধ্যে 20 ঊর্ধ্ব 2 জন, 40 ঊর্ধ্ব 3 জন, 50 ঊর্ধ্ব 9 জন এবং 60 ঊর্ধ্ব 11 জন রয়েছেন। এছাড়া বিভাগ অনুযায়ী ঢাকায় 15 জন, চট্টগ্রামে 5 জন, সিলেটে 3 জন এবং ময়মনসিংহ, বরিশালে 1 জন করে। এদিন দেশের বাকি 3 বিভাগে কোভিড আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা নেই। স্বাস্থ্য অধিদপ্তর আরও বলছে, গেল একদিনে 14,000-এর বেশি নমুনা পরীক্ষা করে 1681 জনের দেহে নতুন করে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার প্রায় 12%। সারা দেশে গেল 8 মাসে 23 লাখের বেশি নমুনা পরীক্ষা করে এখন পর্যন্ত মোট 4,04,770 জন শনাক্ত হয়েছেন। তবে গেল একদিনে আরও 1,500 রোগী সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় 3,20,000 মানুষ। শনাক্তের হিসেবে সুস্থতার হার 79% ছাড়িয়ে গেছে। শাখাবাত সুমন, রেডিও টুডে। নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে নির্যাতনের ঘটনায় প্রশাসনের অবহেলা পেয়েছে হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি। আজ বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চে জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় স্থানীয় চৌকিদার, ইউপি সদস্য ও চেয়ারম্যান এবং সার্কেল এএসপি ও বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অবহেলা ছিল। এছাড়া গৃহবধূর স্বামী এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল বলেও উল্লেখ করা হয়েছে। দায়ী সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রের স্বার্থে আরও শক্তিশালী বিরোধী দল চায় সরকার। আজ অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপর খাতুয়ারি আলোচনা সভায় তিনি একথা বলেন। নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন সেতুমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, গত 12 বছরে প্রায় 450 কিলোমিটার মহাসড়ক 4 লেনে উন্নীত হয়েছে। বিএনপি বিরাজনীতিকরণের কল্পিত অভিযোগ আনছে সরকারের বিরুদ্ধে। সরকার বিএনপিকে শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকায় দেখতে চায়।
পেতে চায় গণতান্ত্রিক অভিযাত্রা সহযোগী শক্তি হিসাবে। কোনো দলকে রাজনীতি বিমুখ করা শেখ হাসিনা সরকারের কাজ নয়। কোনো দল অন্য দলকে বিরাজনীতিতে নিতে পারে না যতক্ষণ ওই দল জনগণের কথা বলে। তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন, গঠনমূলক সমালোচকদের বর্তমান সরকার ইতিবাচকভাবে গ্রহণ করে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি রজত জয়ন্তী অনুষ্ঠানে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি আরও বলেন, গণমাধ্যমে যে কেউ পুঁজি বিনিয়োগ করতে পারে, কিন্তু পুঁজি গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করলে সেটি ঠিক হবে না। আমরা সমালোচনাকে সমাদৃত করার সংস্কৃতি লালন করি এবং সেজন্য আমরা যারা সমালোচক তাদেরকে পুরস্কৃত করার সংস্কৃতিটাও আমরা লালন করি। পুঁজি বিনিয়োগ করে যে কোনো গণমাধ্যম প্রতিষ্ঠা করতে পারে, সেটি কোনো অপরাধ নয়, কিন্তু পুঁজি যখন সেই গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চাইবে সেটি কোনোভাবেই সমীচীন নয়। দেশে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিনা বিচারে হত্যা নিয়ে মার্কিন সিনেটরদের প্রস্তাব লজ্জাজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে সংগঠনটির রজত জয়ন্তী উপলক্ষে এক শোভাযাত্রায় একথা বলেন তিনি। দেশের সর্বক্ষেত্রে বিভক্তির প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, শুধু রাজনীতি নয়, এটি সমাজের জন্য শুভকর নয়। সারা বিশ্বে গণমাধ্যম কর্মীদের উপরে একটা চাপ সৃষ্টি শুরু হয়েছে। বাংলাদেশে সেই চাপ অনেক বেশি আমরা লক্ষ্য করছি। আমরা এখানে দেখেছি যে শুধুমাত্র রাজনৈতিক কারণে অনেক সংবাদ কর্মীকে তাদেরকে নিগৃহীত হতে হয়েছে, তাদেরকে প্রাণ দিতে হয়েছে এবং তাদেরকে অনেক সময় কারাগারে যেতে হয়েছে। মুক্তিযোদ্ধাদের নামের আগে বীর শব্দটি ব্যবহারের বিধান করে গেজেট প্রকাশ করেছে সরকার। আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন 2018 ধারা 2(11)তে মুক্তিযোদ্ধাদেরকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। উক্ত আইনের সাথে সঙ্গতি রেখে এবং একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির 13তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সকল ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের নামের পূর্বে বীর শব্দটি ব্যবহার করতে হবে বলেও জানানো হয় ওই গেজেটে। শুনছেন রেডিও টুডের সন্ধ্যার খবর, সঙ্গে আছি আমি নাজনীন নাহার। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি ঠিক 40 সেকেন্ড পর। আপোষ করি না কখনো আমরা, অটুট রাখি গুণমান। দেশের গর্ব ক্রাউন সিমেন্ট নিশ্চিত করে দৃঢ় নির্মাণ। অটুট গুণার মানের কারণে ক্রাউন সিমেন্টের সুনাম আজ ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। দেশের সকল বৃহৎ স্থাপনা সহ ভারতের আগরতলায় ফ্লাইওভার, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ক্রাউন সিমেন্ট। এক্সপোর্ট লিডার হিসেবে ক্রাউন সিমেন্ট তিনবার অর্জন করেছে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি। ক্রাউন সিমেন্ট রপ্তানির মাধ্যমে বাড়ছে দেশীয় পণ্যের সুনাম, সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্ট, কোয়ালিটি চেঞ্জেস দ্য নেশন। বিরতির পর আমাদের সাথে আরও যারা যোগ দিয়েছেন তাদের স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার। FM 89.6 আপনারা শুনছেন রেডিও টুডের সন্ধ্যার খবর। একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের বৃহত্তম শহরগুলোতে। খুলনার বটিয়াঘাটা উপজেলার ভ্যান চালক রাশিদুল ইসলাম গাজী হত্যা মামলায় 3 আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে 50,000 টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রবিউল ইসলাম, বনি আমিন শেখ ও শহীদুল ইসলাম। দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এই আদেশ দেন। এছাড়া হত্যার পর লাশ গুমের চেষ্টার অপরাধে প্রত্যেককে 7 বছর করে সশ্রম কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। এবার দেশের বাইরের খবর। বিশ্বে একদিনে সর্বোচ্চ 5,16,000 মানুষের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল 4,48,78,000 আর এখন পর্যন্ত মারা গেছেন 11,80,000 মানুষ। এদিকে সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় ফ্রান্সে দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। স্থানীয় সময় শুক্রবার থেকে নভেম্বরের শেষ পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে বলে জানিয়েছে বিবিসি অনলাইন। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকোপ দেখা দেয়ার 10 মাস পূর্ণ হচ্ছে আগামীকাল, কিন্তু এখন পর্যন্ত কার্যকরী ভ্যাকসিন আবিষ্কার না হওয়ায় আরও ভয়ানক রূপ নিচ্ছে ভাইরাসটি। গত একদিনে যার শিকার বিশ্বের 5 লাখের বেশি মানুষ, থামছে না প্রাণহানিও। নতুন করে 7,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে করে মৃতের সংখ্যা বেড়ে 12.5 লাখ ছাড়িয়ে গেছে।
ইউরোপের বেশ কয়েকটি দেশে আবারও করোনা ভাইরাসের সংক্রমণের হার বাড়ছে। এই কারণে বিভিন্ন দেশে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউরোপের দেশগুলোতে গত কয়েক সপ্তাহে যেভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তা ভাবিয়ে তুলছে সংশ্লিষ্টদের। ভয়াবহ বিস্তারে আতঙ্ক ছড়িয়ে পড়ছে নাগরিকদের মধ্যে। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ফ্রান্সে দ্বিতীয়বার লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। স্থানীয় সময় আগামীকাল শুক্রবার থেকে এই লকডাউন কার্যকর করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এই লকডাউন অন্তত নভেম্বরের শেষ পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানান তিনি। বলেন, রেস্তোরাঁ এবং বারের মতো অপ্রয়োজনীয় সকল ধরনের ব্যবসা বন্ধ থাকবে, তবে অফিস, আদালত, স্কুল, কলেজ এবং কারখানাগুলো স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। পাবলিক পরিবহন খোলা থাকবে, তবে সীমান্ত বন্ধ থাকবে। ইউরোপের অন্য স্থানগুলোর চেয়ে জার্মানিতে আক্রান্তের হার কম, তবে তাই বলে চুপ করে থাকেনি দেশটি। ইউরোপের দেশগুলোতে গত কয়েক সপ্তাহে যেভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তা ভাবিয়ে তুলেছে বার্লিনকে। ফলে 2 নভেম্বর থেকে জার্মানিতে আংশিক লকডাউন আরোপ হতে যাচ্ছে। দেশটির 16টি রাজ্যের প্রধানদের সঙ্গে চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল এ বিষয়ে একমত হয়েছেন। এই লকডাউনে খোলা থাকবে স্কুল ও কিন্ডারগার্টেন, বন্ধ থাকবে পর্যটন, বার, রেস্তোরাঁ খোলা থাকবে সীমিত পরিসরে, ট্যাটু ও ম্যাসেজ পার্লার বন্ধ থাকবে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ 8 মাস বন্ধ থাকার পর আগামী রোববার অর্থাৎ 1 নভেম্বর থেকে আবারও চালু হচ্ছে পবিত্র উমরাহ। এতে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা শর্ত সাপেক্ষে ও সীমিত পরিসরে সৌদি আরবে উমরা পালনের সুযোগ পাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বের এখন 150টির বেশি টিকা উন্নয়নের পর্যায়ে রয়েছে। এর মধ্যে 44টি টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, 11টি টিকা পরীক্ষার চূড়ান্ত ধাপে রয়েছে। এখন ফলাফলের অপেক্ষা। যুক্তরাষ্ট্র ও ইউরোপে করোনার সংক্রমণ বাড়তে থাকায় ডিসেম্বরের মধ্যেই করোনার টিকা পাওয়ার আশা বেড়েছে। টিকা তৈরিতে সামনের সারিতে থাকা দুটি প্রতিষ্ঠান মডার্না ও ফাইজার কয়েক সপ্তাহ বাদেই তাদের টিকার ফলাফল পাওয়ার আশা করছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মডার্না ও ফাইজারের টিকা ছাড়াও অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার টিকাটি নিয়েও আশার কথা শোনা যাচ্ছে। এই টিকাটি বয়স্ক ও তরুণদের মধ্যে প্রতিরোধী সক্ষমতা দেখিয়েছে বলে অ্যাস্ট্রাজেনেকার গবেষকরা দাবি করছেন। স্পেনের একটি হাসপাতালে 2 শতাধিক রোগীর দেহে ভিটামিন ডির ঘাটতি পাওয়া গেছে। বুধবার বিজ্ঞানীরা এ বিষয়টি নিশ্চিত করেছেন। গবেষকরা এখনই জোর দিয়ে বলতে পারছেন না যে ভিটামিন ডির ঘাটতির কারণে করোনার কোনো রকম সম্পর্ক আছে কিনা। তবে অতীতে একাধিক গবেষণায় এটা প্রমাণিত যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সংক্রমণের হাত থেকে রক্ষা করতে পারে ভিটামিন ডি। হাসিব বিল্লাহ, রেডিও টুডে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এ পর্যন্ত 7 কোটিরও বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই সংখ্যাটি 2016 সালে নির্বাচনে পড়া মোট ভোটের অর্ধেকেরও বেশি। মঙ্গলবার ইউএস ইলেকশন প্রজেক্টের টালিতে দেখা গেছে রেকর্ড ভাঙা গতিতে আগাম ভোট পড়ছে। ভোটের এই গতি বজায় থাকলে 1 শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এবার ভোট পড়ার হার সর্বোচ্চ হতে পারে। রয়টার্স বলছে, ডাকযোগে ভোট দেয়া নিয়ে ডেমোক্র্যাটরা বেশি আগ্রহী হওয়ায় আগাম ভোটে তারা বেশ সুবিধাজনক অবস্থানে আছে। এদিকে স্ত্রীকে নিয়ে আগাম ভোট দিয়েছেন প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন। স্থানীয় সময় বুধবার স্ত্রী জিল বাইডেনকে সাথে নিয়ে ডেলওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে আগাম ভোট দেন বাইডেন। ফ্রান্সের নিস শহরের একটি গির্জায় হামলা চালিয়ে একজন নারীসহ 3 জনকে হত্যা করেছে এক দুর্বৃত্ত। হামলাকারী ছুরি দিয়ে ওই নারীর শিরোচ্ছেদ করে বলে জানিয়েছে পুলিশ। বিবিসি বলছে, নিসের মেয়র ক্রিস্ট এন্থ্রোজি টুইটারে জানিয়েছেন, শহরের নটরডেম গির্জার ভেতরে অথবা কাছে ছুরি হামলার ঘটনাটি ঘটেছে। পুলিশ হামলাকারীকে আটক করেছে। বিষয়টিকে সন্ত্রাসবাদী হামলা বলে উল্লেখ করেন তিনি। ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানানো হয়েছে। শক্তিশালী টাইফুন মোলাভির আঘাতে বিপর্যস্ত হয়েছে ভিয়েতনাম। সামুদ্রিক ঝড়ে ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 25 জনে। টাইফুনের কবলে পড়ে প্রায় 70 জন এখনও নিখোঁজ রয়েছে। আজ বার্তা সংস্থা এপির এক খবরে বলা হয়েছে, অতিবৃষ্টিতে দেশটির 17 লাখ নাগরিক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বিধ্বস্ত হয়েছে 60,000-এর বেশি ঘরবাড়ি। বুধবার 150 কিলোমিটার গতিবেগে ভিয়েতনামে আঘাত হানে টাইফুন মোলাভি, যা দেশটিতে গত 20 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড়। এবার ব্যবসা বাণিজ্যের খবর। সূচকের ওঠানামার মধ্য দিয়ে আজ লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে। ডিএসসি এক্স সূচক 7 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4,846 পয়েন্টে। আর লেনদেন হয়েছে 963 কোটি 35 লাখ টাকার শেয়ার। হাতবদল হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে 154টির, কমেছে 135টির এবং অপরিবর্তিত রয়েছে 65টির দাম। এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসিতে আজ লেনদেন হয়েছে 35 কোটি 44 লাখ টাকার শেয়ার। আর সিএসসি 30 সূচক 6 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 11,370 পয়েন্টে। এবার খেলাধুলার খবর।
ক্রিকেট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আজকের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। এর আগে গত রাতের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 5 উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ফুটবল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। ইতালির তুরিনের আল্লিয়ান্স স্টেডিয়ামে গতরাতে অনুষ্ঠিত ম্যাচে রোনালদোবিহীন জুভেন্টাসকে 2-0 গোলে হারিয়েছে কাতালানরা। খেলায় গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি ও উসমান দেম্বলে। 40-এর দশকে খ্যাতনামা কবি তালিম হোসেনের জন্মবার্ষিকীতে এবার শুনুন আজকের সেলিব্রিটি নিউজ। তোমার সম্মুখে আজ শনিতাক্ত যুদ্ধের ময়দান। শিল্প সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে যাদের গড়া শক্ত ভিতের উপর স্বদেশীয় ঐতিহ্যের পাটাতন দৃঢ় হয়ে আছে তাদের অগ্রগণ্য তিনি। শুধু তাই নয়, বাংলায় প্রাতিষ্ঠানিক নজরুল চর্চার পথিকৃৎ হিসেবে মহিরুহ মানুষটি 1964 সালে প্রতিষ্ঠা করেছিলেন নজরুল একাডেমি। সাহিত্যের শতবর্ষের এই ফেরারি 40-এর অগ্রগণ্য কবি তালিম হোসেন। হে অভিযাত্রীক, তোমাকে চলিতে হবে। 71-এর উত্তাল দিনে জাতীয় কবি রচিত দুর্গমগিরি কান্তার মরু, চল চল চল, কারারই লৌহ কপাট ও শিকল পরার ছল মোদের শীর্ষক অগ্নিদীপ্ত গানগুলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন্য রেকর্ড ও প্রচারে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন সংগঠক তালিম হোসেন। 1956 সালে প্রথম কাব্যগ্রন্থ দিশারি প্রকাশিত হবার পর একে একে প্রকাশ পায় বাঙালি মুসলিম জাতিসত্তার কবি তালিম হোসেনের কাব্য শাহিন ও নুহের জাহাজ, অনুবাদ গ্রন্থ স্বর্গচরণ ও দানবীর এন্ড্রুর কার্নেগি ইত্যাদি। নান্দনিকতায় উৎকীর্ণ সত্যান্বেষী এই কবির কবিতাগুলোতে ফুটে উঠেছে দেশপ্রেম বোধ, জীবন দর্শন, সমাজ সংস্কার, পরকালীন ধ্যান ধারণা সহ নানান বিষয়। The final journey of the moon. I asked for a flower from the tree. তৎকালীন মাহে নও পত্রিকার সম্পাদক সঙ্গীতজ্ঞ তালিম হোসেন রবীন্দ্র নজরুল, আধুনিক ও গজল গাইতে ভালোবাসলেও শিল্পী হয়ে ওঠেননি। কিন্তু তালিম হোসেন ও মাফরুহা চৌধুরীর ধন্যী 3 কন্যা, 21-এ পদকপ্রাপ্ত শবনম মুশতারি, পারভিন মুশতারি ও ইয়াসমিন মুশতারি নজরুল সঙ্গীতের বরেণ্য শিল্পী। 2018 সালে রাজধানীতে অনুষ্ঠিত হয় মানুষের দিকে ফেরাও নেক নজর শিরোনামে বরেণ্য এই কবির জন্মশতবর্ষ অনুষ্ঠান। স্মরণীয় ওই আয়োজনে কৃতজ্ঞ চিত্তে কবির অবদানের কথা স্মরণ করেন জাতীয় 2 অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান ও নজরুল গবেষক ডক্টর রফিকুল ইসলাম। কবি তালিম হোসেনের যে মাহাত্ম্য, তার যে বলিষ্ঠতা এবং তার যে সাহস, তার পরিচয় আমরা পেতে পারি এবং এই জন্যেই তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি নিজে সঙ্গীত চর্চা করেছেন, গাইতে পারতেন, গাইতেনও নজরুলের গান, রবীন্দ্রসঙ্গীত এবং নিজে গান রচনা করেছেন। কবি আসাদ চৌধুরী ও শিল্পী মুস্তাফা জামান আব্বাসী তালিম হোসেনকে শতাব্দীর আলোকবর্তিকা হিসেবে উল্লেখ করেন। আমাদেরই মাটি খুঁড়তে হয় তোমাদের কবরের জন্য। 1965 সালে বাংলা একাডেমি ও 1982 সালে 21শে পদকে ভূষিত ঐতিহ্যবাদী এই কবির সার্থক কর্মময় জীবনের অবসান ঘটে 1999 সালের 21শে ফেব্রুয়ারি। আর 1918 সালের আজকের দিনে নওগাঁ জেলার চক্রাইল গ্রামে শুদ্ধ কুসুম হয়ে জন্মগ্রহণ করেন কবি তালিম হোসেন। মানবতাবাদী, সাম্য, শান্তি ও কল্যাণের মূল্যবোধে বিশ্বাসী কবির মহাকালের কণ্ঠে সুর মিলিয়ে আমরাও বলে উঠি, মানুষের দিকে ফেরাও নেক নজর। আবিদ আজম, রেডিও টুডে। সবশেষ ওয়েদার আপডেট। আবহাওয়ার সবশেষ তথ্যানুযায়ী এই মুহূর্তে ঢাকা ও এর আশেপাশের এলাকার তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, যা পরের ঘণ্টায়ও বজায় থাকতে পারে। এরপর 1 ডিগ্রি কমে রাত 9টায় তাপমাত্রা হতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস, যা মধ্যরাত পর্যন্ত বহাল থাকতে পারে। আবহাওয়া অফিসের বুলেটিনের তথ্যমতে এই মুহূর্তে ঢাকার আকাশ পরিষ্কার আর হালকা বাতাস বইছে উত্তর পশ্চিম দিক থেকে, যার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ 7 কিলোমিটার। বাতাসের আর্দ্রতা 73%। ঢাকায় এখন বায়ুমানের সূচক অর্থাৎ AQI 87, যা মধ্যম মানের। সুপ্রিয় শ্রোতা, আমরা সন্ধ্যার খবরের শেষ পর্যায়ে এসে গেছি। বিদায় নেওয়ার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি ক্রাউন সিমেন্টের সৌজন্য এখনকার প্রধান খবরগুলো। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সব প্রস্তুতি সম্পন্ন, স্বাধীনতা পদক 2020 প্রদান করে বললেন প্রধানমন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি 14 নভেম্বর পর্যন্ত বাড়ালো সরকার। নতুন বছরে হচ্ছে না বই উৎসব।
বাংলাদেশে করোনায় আরও 25 জনের মৃত্যু, সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় ফ্রান্সে দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা। এবং নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় স্বামীর সম্পৃক্ততা পেয়েছে তদন্ত কমিটি, অবহেলা ছিল স্থানীয় প্রশাসনেরও। এই ছিল রেডিও টুডের সন্ধ্যার খবর, যা আপনাদের কাছে পৌঁছে দিতে কাজ করছে দেশ বিদেশের রেডিও টুডের শতাধিক সংবাদকর্মী। এরপর রাত 10টায় শুনবেন রেডিও টুডে ও ভয়েস অফ আমেরিকার যৌথ প্রযোজনায় আমাদের ইংলিশ নিউজ বুলেটিন এবং 11:15টায় মধ্যরাতের খবর। যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন, করোনা সংক্রমণ মুক্ত থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং থাকুন রেডিও টুডের সাথেই। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি নাজনীন নাহার। Radio Today, 90.6 FM